আসসালামু আলাইকুম। আমি আল আজহার মিশনের বাংলা বিভাগের শিক্ষক। আজকে আমরা সমাসের দ্বিতীয় পর্ব আলোচনা করব। আমরা এর আগে সমাসের প্রথম পর্ব আলোচনা করেছিলাম, তাতে আমাদের সমাসের অনেকটাই জ্ঞান অর্জন হয়েছে। চলো তাহলে আমরা দ্বিতীয় পর্ব আলোচনা করি। তাহলে আমাদের দ্বিতীয় পর্বের মধ্যে যেটা পড়ছে, আমরা এর আগে আলোচনা করেছিলাম সমাসের গঠনগত বিভাগ। দুটো বিভাগ আলোচনা করা হয়েছিল, উভয়পদী বিশেষ্য পদ সমাস, দ্বন্দ্ব সমাস, আর উভয়পদী বিশেষণ। এত পর্যন্ত আমাদের প্রথম পর্বে ছিল। দ্বিতীয় পর্বে যেটা পড়ছে সেটা হলো সমাসের, দ্বন্দ্ব সমাসের তৃতীয় বিভাগ বা তৃতীয় ভাগ, উভয়পদী বিশেষ ক্রিয়াপদ। উভয়পদী ক্রিয়া। তাহলে একে কাকে বলে উভয়পদী ক্রিয়া? দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ দুটোই ক্রিয়া হয় বা ক্রিয়াপদ হয়, তাকে বলা হয় উভয়পদী ক্রিয়া দ্বন্দ্ব সমাস। উদাহরণ কী হবে? এগুলো সংজ্ঞাগুলো খুব সোজা। যে সমাসের পূর্বপদ এবং উত্তরপদ দুটো পদে ক্রিয়া হয় তাকেই উভয়পদী ক্রিয়া বলে বা উভয়পদী ক্রিয়া দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ কী হবে? খুব সহজ, হেসে খেলে। এটা হলো সমাসবদ্ধ পদ। এর ব্যাস বাক্য কী হবে? হেসে ও খেলে। এটা হলো ব্যাস বাক্য। সমাস সমান দ্বন্দ্ব সমাস। এইভাবে আমাদের পরীক্ষার খাতায় নির্ণয় করতে হয়। প্রথমে সমাসবদ্ধ পদ হবে, তারপরে ব্যাস বাক্য হবে, তারপরে সমাসের নাম হবে। আরও উদাহরণ কী দেব? উঠে পড়ে। ব্যাস বাক্য হবে উঠে ও পড়ে। সমান দ্বন্দ্ব সমাস। এইভাবে অসংখ্য উভয়পদী ক্রিয়া দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে। যেমন হাসি, কান্না, চলা ফেরা, অনেক আছে। ঠিক আছে? বেশ। 4 নম্বর বিভাগ, উভয়পদী সর্বনাম। 4 নম্বর ভাগ দ্বন্দ্ব সমাসের, উভয়পদী সর্বনাম। কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ দুটোই সর্বনাম হয় তাকেই উভয়পদী সর্বনাম বলে বা দ্বন্দ্ব সমাস বলে। সর্বনাম কোনগুলো? আমি, তুমি, তারা, সে, তিনি, এগুলো হলো সর্বনাম। তো দেখা যাক কী হবে। আমি, তুমি হতে পারে। ব্যাস বাক্য কী হবে? আমি ও তুমি সমান দ্বন্দ্ব সমাস। সে, তারা কী হবে? সে ও তারা সমান দ্বন্দ্ব সমাস। এভাবে অসংখ্য দ্বন্দ্ব সমাস আছে সর্বনামের, যেমন যে, সে, যারা, তারা, এটা ওটা। এইভাবে বহু দ্বন্দ্ব সমাসের, সর্বনাম দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে। এরপরে আসবো আমরা, এগুলো হলো গঠনগত ভাগ। এরপর আসবো আমরা অর্থগত দ্বন্দ্ব সমাসের ভাগ। অর্থগত দ্বন্দ্ব সমাস কোনগুলো পড়ে দেখা যাক। অর্থগত দ্বন্দ্ব সমাস 3টি। একটা হলো সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব। সমার্থক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং উভয়পদ একই অর্থ বোঝায়, সম অর্থ বোঝাবে। যে দ্বন্দ্ব সমাসের উভয়পদই সমান অর্থ বোঝাবে তাকে সমার্থক দ্বন্দ্ব বলে। উদাহরণ কী হবে? প্রেম প্রীতি, প্রেমজা প্রীতিয়তা। ব্যাস বাক্য কী হবে? প্রেম ও প্রীতি সমান সমার্থক দ্বন্দ্ব বা দ্বন্দ্ব সমাস।
সমার্থক দ্বন্দ্ব বা দ্বন্দ্ব সমাস। আরও কি হবে? বন জঙ্গল, বন ও জঙ্গল, বন ও যা জঙ্গলতা, দ্বন্দ্ব সমাস। আরও কী হবে? সহজ সরল, সহজ যা সরলতা। এইভাবে অসংখ্য সমার্থক দ্বন্দ্ব রয়েছে। 2 নম্বর ভাগ বিপরীতার্থক, বিপরীতার্থক দ্বন্দ্ব। তাহলে যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং পরপদ বিপরীত হয়, আলাদা হয়, তাকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। উদাহরণ কী হবে? এর আগে উদাহরণগুলো দিয়েছি। ভালো মন্দ, এটা বিশেষণও হয় আবার বিপরীতার্থকও হয়। ভালো একটা, মন্দ একটা জিনিস, দুটো আলাদা জিনিস। তাহলে কী হবে? ভালো ও মন্দ, ভালো ও মন্দ সমান দ্বন্দ্ব সমাস। স্বামী স্ত্রী একসঙ্গে বলা যায়, একে কি বলবো? স্বামী ও স্ত্রী। এটা হলো বিপরীতার্থক দ্বন্দ্ব। এইভাবে অসংখ্য দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে, যেমন সকাল সন্ধ্যা, ওপর নিচ, স্বর্গ নরক, হাসি কান্না, দিন রাত, পাপ পুণ্য, গুরু শিষ্য ইত্যাদি অনেক আছে। এরপরে আসবো আমরা ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। গঠনগত দিক থেকে, অর্থগত দিক থেকে দ্বন্দ্ব সমাসের 3 নম্বর ভাগ হলো ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব কাকে বলে? তিন নম্বর ভাগ ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব কাকে বলে? অনুরূপ বা সমজাতীয় অর্থ প্রকাশক সহচর, অনুচর, বিকার, তারপরে এই জাতীয় শব্দ, অনুচর, সহচর, বিকার, অনুকার, এই জাতীয় অর্থবোধক শব্দের মিলনে বা পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস হয় তাকে বলা হয় ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সমাস। আবার বলছি, অনুরূপ বা সমজাতীয় ভাব প্রকাশের জন্য সহচর, অনুচর, বিকার, অনুকার ইত্যাদি অর্থ প্রকাশক শব্দ যখন মিলিত হয়ে যে দ্বন্দ্ব সমাস সৃষ্টি করে তাকে বলা হয় ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সমাস। এই ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সমাস আবার 4 প্রকার বা 4 ধরনের পাওয়া যায়। 1 নম্বর হলো সহচর। সহচরের উদাহরণ কী হবে? দেহ মন। ব্যাসবাক্য কী হবে? দেহ ও মন। আরো উদাহরণ কী হবে? ছেলে ছোকরা। ব্যাসবাক্য কী হবে? ছেলে ও ছোকরা। এইভাবে অসংখ্য সহচর দ্বন্দ্ব সমাসের উদাহরণ আছে, এগুলো জানতে হবে। যেমন ধরো খানা ও পিনা, খানা পিনা, ঝড় জল সমান ঝড় জল, নাচ গান সমান নাচ ও গান। এইভাবে অনেক সহচর অর্থবোধক দ্বন্দ্ব সমাস আছে। এরপরে আসবো আমরা অনুচর। অনুচরের উদাহরণ কী হবে? অনুচরের উদাহরণ হবে চেয়ার, টেবিল। ব্যাসবাক্য কী হবে? চেয়ার ও টেবিল।
কাপড় চোপড় সমান কাপড় ও চোপড়। ব্যাস বাক্য করা খুবই সোজা, শুধুমাত্র একটা শব্দ বা আর শব্দ আর আর লাগালেই হয়, কাপড় ও চোপড় ইত্যাদি অনুচর দ্বন্দ্ব ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব সমাসের উদাহরণ। এছাড়াও আরও আছে দোকানপাট, ঘটি বাটি, গোলা বারুদ, খাল বিল ইত্যাদি। এবার আসবো আমরা বিকার, 3 নম্বর ভাগ। বিকার, বিকার ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব। উদাহরণ কী হবে? গাল গল্প, গাল ও গল্প সমান দ্বন্দ্ব সমাস। এগুলো সবই দ্বন্দ্ব সমাসের উদাহরণ। গাল গল্প, তারপরে জারি জুরি, জারি ও জুরি। এরপরে আছে 4 নম্বর ভাগ, সেটা হলো অনুকার। অনুকার দ্বন্দ্ব। অনুকার মানে কোনো একটা শব্দ থাকবে এবং তার দ্বিতীয় একটা বিকৃত শব্দ থাকবে, যেগুলো অর্থ নেই তবুও ব্যবহার করি। যেমন ধরো তেল টেল, তেল টেল সমান তেল ও টেল। জল টল, প্রথমটার অর্থ থাকলে দ্বিতীয় কোনো অর্থ থাকে না, এটা হলো অনুকার। জল ও টল, এইভাবে অসংখ্য অনুকারের উদাহরণ আছে। যেমন বইটই, চেয়ার, টেবিল ফেবিল ইত্যাদি। এগুলো হলো অনুকার দ্বন্দ্বের উদাহরণ। এছাড়াও অনুকার দ্বন্দ্ব ছাড়াও আরও একটা সমাসে ভাগ আছে, সেটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। বেশ, তাহলে এটা হলো ইত্যাদি অর্থবোধক দ্বন্দ্ব 4টে ভাগ। গঠনগত দেখলাম, অর্থগত দেখলাম, অর্থগতের একটা ভাগ, এরও 4টে আছে, এটা দেখলাম। আর একটা আছে, সেটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। বেশ, অ্যাক্সেস দ্বন্দ্ব কি? অ্যাক্সেস দ্বন্দ্ব একটি মাত্র পদ থেকে, বিশেষ করে একটি মাত্র সর্বনাম পদ থেকেই যে ব্যাসবাক্য করা হয় তাকে বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। একটি মাত্র পদ থাকবে, এগুলো যা দেখলাম সবই 2টি পদের, কিন্তু অ্যাক্সেস দ্বন্দ্ব একটি পদ থেকেই ব্যাসবাক্য চলে আসবে। অ্যাক্সেস দ্বন্দ্বের একটা বিশেষ সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাগুলো আমরা জানব। দেখো, শেষ ভাগ সেটা হলো অ্যাক্সেস দ্বন্দ্ব। তাহলে যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে বহুবচনান্ত পদের একটি পদ অবশিষ্ট থাকে তাকে অ্যাক্সেস দ্বন্দ্ব বলে। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস বলে। শুধুমাত্র সর্বনামের ক্ষেত্রে হয়। উদাহরণ কী হবে? যেমন উদাহরণ হবে আমরা। আমরাকে যদি ব্যাসবাক্য করি তাহলে হবে আমি, তুমি ও সে।
তাহলে একটি মাত্র পদ থেকে ব্যাসবাক্য করা যায়, সেইগুলো হলো একশেষ দ্বন্দ্ব। তোমরা যদি হয় কি লিখব? সে, তুমি ও সে। এগুলো হলো একশেষ দ্বন্দ্বের উদাহরণ। বুঝা গেল? বেশ, তাহলে এখান থেকে আমাদের দ্বন্দ্ব সমাসের সমাপ্তি ঘটছে। এতগুলো ভাগ আছে। তাহলে প্রথমত ভাগ ছিল উভয়পদী বিশেষ্য, তারপরে ছিল উভয়পদী বিশেষণ, তারপরে ছিল উভয়পদী ক্রিয়াপদ, উভয়পদী সর্বনাম, তারপরে হলো অর্থগত, সমর্থক দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব ইত্যাদি, অর্থবোধক দ্বন্দ্ব ইত্যাদি। অর্থবোধক দ্বন্দ্ব আবার 4 প্রকার: সহচর, অনুচর, বিকার, অনুকার, আর সর্বশেষ যে ভাগটা সেটা হলো একশেষ দ্বন্দ্ব। এর পরবর্তীকালে যেটা আমরা আলোচনা করব সেটা হলো কর্মধারয় সমাস। সমাসের মূল ভাগের দ্বিতীয় ভাগ হলো কর্মধারয় সমাস। ঠিক আছে, চলো তাহলে কর্মধারয় সমাস কাকে বলে আলোচনা করি। কাকে বলে, কিভাবে হয়, ব্যাসবাক্য কি, সম্পূর্ণ দ্বন্দ্ব সমাস থেকে আলাদা। দ্বন্দ্ব সমাস সঙ্গে এই সমাসের কোনো কাজ নেই বা মিল নেই। কিছু কিছু ক্ষেত্রে আছে, যেখানে থাকবে সেখানে বলে দেব দরকার হলে। একই উদাহরণ ওখানে হয়ে যায়। বেশ, আমরা জানব কর্মধারয় সমাস কাকে বলে। কর্মধারয় সমাস, প্রথমে আমরা সংজ্ঞা দেখব কাকে বলে, কারণ পরীক্ষার খাতায় সংজ্ঞা থাকে, উদাহরণ চাই, সেটা দেখব। তাহলে যে সমাসে পূর্বপদ বিশেষ্য বা বিশেষণ উভয়ই হতে পারে এবং পরপদ বিশেষ্য বিশেষ্য বা বিশেষণ উভয়ই হতে পারে এবং পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে কর্মধারয় সমাস বলে। আমরা আবার দেখব যে সমাসে পূর্বপদ বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, পরপদ বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে। তাহলে এটা ভাঙি, পূর্বপদ যদি বিশেষ্য হয় পরপদ বিশেষণ হতে পারে, পূর্বপদ যদি বিশেষ্য হয় পরপদ বিশেষ্য হতে পারে, এমনও হতে পারে পূর্বপদ বিশেষণ পরপদ বিশেষণ। তো পূর্বপদ পরপদ উভয়পদই বিশেষণ হতে পারে এবং যে সমাসের পরপদের অর্থ প্রাধান্য পায়, খুব ইম্পর্টেন্ট, সেটা হলো পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলা হয় কর্মধারয় সমাস। দ্বন্দ্ব সমাসে যদি লক্ষ্য করে তাহলে কী হবে, দ্বন্দ্ব সমাসের উভয় পদে অর্থ প্রাধান্য পায়, কিন্তু কর্মধারয় স্যার পরপদের অর্থ প্রাধান্য পায়। প্রশ্ন থাকে অনেক সময়, স্যার দ্বন্দ্ব সমাসের কোন পদের অর্থ প্রাধান্য পায়, সেটা হবে পরপদের অর্থ প্রাধান্য পায় কোন সমাসের, সেটা হবে কর্মধারয়। এছাড়া আরও আছে, তৎপুরুষও আছে, দ্বিগু আছে। আর যদি প্রশ্ন থাকে অনেক সময় যে উভয় পদের অর্থ প্রাধান্য পায় কোন সমাস, সেটা হলো দ্বন্দ্ব সমাস। এগুলো ভালো করে জানতে হবে, এগুলো মনে রাখতে হবে। এমসিকিউতে শর্ট কোশ্চেনে এগুলো থাকে, সব দিক থেকেই আমাদেরকে ভাবতে হবে। বেশ, এবার আমরা উদাহরণ দেব কাকে বলে, হলো সংজ্ঞা, হলো কর্মধারয় সমাসের উদাহরণ। দেখো মজার বিষয়, কর্মধারয় শব্দটাই আবার কর্মধারয় সমাসের উদাহরণ। কিভাবে? কর্মধারয়, আমরা বললাম কর্মধারয়, কেউ বললো কর্মধারয় সমাসের উদাহরণ দাও, সে যদি বলে স্যার কর্মধারয়, তাহলে এটাই উদাহরণ হয়ে যাবে। একে ব্যাসবাক্য করবো আমরা। যে করে
ব্র্যাকেটে লিখব কর্ম, সে ধরে, ব্র্যাকেটে লিখব ধারয়। তো কর্মধারায় শব্দটাই কর্মধারায় সমাসের উদাহরণ। আরও ক্লিয়ার করে যদি বলি তো এটা সাধারণ কর্মধারায় সমাসের উদাহরণ। কর্মধারায় 5 প্রকার আছে, তার মধ্যে প্রথম ভাগ হলো সাধারণ কর্মধারায়, তারই উদাহরণ হলো যে করে সে ধরে বা কর্মধারায়। এর ব্যাস বাক্য এটা, মনে থাকবে? ক্লিয়ার? বেশ, এবার আমরা কর্মধারায় সমাসের ভাগ দেখব। কয়টি ভাগ উদাহরণ তো দেখলাম, আরও উদাহরণ আছে। সিংহাসন, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন সমান সিংহ চিহ্নিত আসন। পলান্ন, পল মিশ্রিত অন্ন, স্বর্ণলঙ্কা, স্বর্ণ নির্মিত লঙ্কা, হ্যাঁ, তারপরে ঘর জামাই, ঘর আশ্রিত জামাই, অনেক আছে, প্রচুর আছে, উদাহরণের শেষ নেই। তাহলে আমরা এবার জানব, উদাহরণ জানলাম, সংজ্ঞা জানলাম, এবার ভাগ জানব। কর্মধারায় সমাস 5 প্রকার। কয় প্রকার স্যার? 5 প্রকার। কি কি? 1 নম্বর হবে সাধারণ কর্মধারায়, 2 নম্বর হবে উপমিত কর্মধারায়, 3 নম্বর হবে উপমান কর্মধারায়, 4 নম্বর হবে মধ্যপদলোপী কর্মধারায়, 5 নম্বর হবে রূপক কর্মধারায়। অর্থাৎ কর্মধারায় সমাস 5 প্রকার। কর্মধারয় সমাস 5 প্রকার। যথা 1 নম্বর সাধারণ কর্মধারায়, সাধারণ কর্মধারয়। 2 নম্বর মধ্যপদলোপী কর্মধারয়। 3 নম্বর উপমান কর্মধারয়। 4 নম্বর উপমিত কর্মধারয় বা উপমেয় কর্মধারয়। উপমিত কর্মধারয়ের অপর নাম হলো উপমিত কর্মধারয়। 5 নম্বর রূপক কর্মধারয়। ঠিক আছে, এটা হলো ভাগ। সাধারণ কর্মধারায়, মধ্যপদলোপী কর্মধারায়, উপমান কর্মধারায়, উপমিত বা উপমেয় কর্মধারায় আর রূপক কর্মধারায়। প্রশ্ন থাকে উপমিত কর্মধারায় অপর নাম কি? তখন লিখবে স্যার উপমেয় কর্মধারায়। ঠিক আছে, আজকে আমরা আলোচনা করব প্রথম ভাগ সাধারণ কর্মধারায়। বেশ, সাধারণ কর্মধারায় কাকে বলে এটা আমরা জানব। কিভাবে ব্যাস বাক্য হয় সেটা জানব। লিখব যে কর্মধারয় সমাসের পূর্বপদ বিশেষ্য বিশেষণ পদ হয় এবং পরপদ বিশেষণ পদ হয়, এবং ব্যাস বাক্য করার সময় যে, যিনি, তিনি
যা, হাইফেন তা ইত্যাদি শব্দ ব্যবহৃত হয় তাকে সাধারণ কর্মধারয় সমাস বলে। তাহলে যে কর্মধারায় সমাসে পূর্বপদ বিশেষ্য হতে পারে, বিশেষণ হতে পারে, দুটো হতে পারে। এটা বিশেষ্য, পরপদ বিশেষ্য হতে পারে। এটা পূর্বপদ বিশেষণ, পরপদ বিশেষণ, বা বিশেষ্য বিশেষণ, বিশেষণ বিশেষ্য। আর ব্যাস বাক্য করার সময় হয় যে হবে, অথবা যিনি তিনি, অথবা যা তা, এইভাবে অনেক শব্দ আছে, সেগুলো ব্যবহৃত হয়। সেটা হলো সাধারণ কর্মধারায়। উদাহরণ কী হবে? পণ্ডিত মশাই, ঠিক আছে? যিনি পণ্ডিত তিনি মশাই, ব্যাস বাক্য কী হবে? যিনি তিনি। আমরা জানি যিনি পণ্ডিত তিনি মশাই। আরও কী হবে? সহজ সরল। দেখো এই দুটো কি? দুটোই বিশেষ্য। আর একটা দিয়েছে বিশেষণের, সহজ সরল। লিখতে পারি না? যা সহজ তাই সরল, যা সহজ তাই সরল। ঠিক আছে? এইভাবে বহু সাধারণ কর্মধারয়ের উদাহরণ আছে। ঠিক আছে? অথবা লিখতে পারে রাজর্ষি, যিনি রাজা তিনি ঋষি, দাদা ঠাকুর, যিনি দাদা তিনি ঠাকুর। অনেক উদাহরণ আছে, উদাহরণের শেষ নেই। ঠিক আছে? এরপরে যে ভাগটা নিয়ে আলোচনা করব সেটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। খুবই ভালো সমাস। দেখো 2 নম্বর ভাগ কর্মধারয় সমাসের 2 নম্বর ভাগ, সেটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাস। দু নম্বর ভাগ মধ্যপদলোপী কর্মধারয় সমাস। মধ্যপদলোপী কর্মধারয় সমাস। কাকে বলে? দেখো, যে কর্মধারয় সমাসে, যে কর্মধারয় সমাসে ব্যাসবাক্যের মধ্যে অবস্থিত মধ্যপদ লোপ পায়। কার? ব্যাসবাক্যের। যে কর্মধারয় সমাসে যে কর্মধারয় সমাসের, এখানে একটা কথা লেখা যাবে, যে কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদের যে কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদের ব্যাসবাক্যের মধ্যে অবস্থিত মধ্যপদ লোপ পায়, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে। বুঝতে পারো? দেখো ভালো করে বলছি আবার, যে কর্মধারয় সমাসে সমাসবদ্ধ পদের ব্যাসবাক্যের মধ্যপদটা লোপ পাবে, ব্যাসবাক্যের মধ্যে যে মধ্যপদ অবস্থা থাকে সেটা লোপ পাবে, তাকে মধ্যপদলোপী কর্মধারয় সমাস বলে।
ঠিক। তাহলে যে কর্মধারয় সমাসের ব্যাসবাক সমাসবদ্ধ পদের ব্যাসবাক্যের মধ্যপদ লোপ পায় তাকে মধ্যপদের কর্মধারয় সমাস বলে। উদাহরণ কী হবে? উদাহরণ দেখো, অনেক উদাহরণ আছে। খুব বেশি ব্যবহৃত সমাস এটা সিংহাসন। কি হবে? সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। তাহলে মধ্যপদ কোনটা? এটা ব্যাসবাক্য, এটা সমাসবদ্ধ পদ, এটা হলো ব্যাসবাক্য। তাহলে এই মধ্যপদটা লোপ পাচ্ছে, তার জন্য এর নাম হলো মধ্যপদের কর্মধারয় সমাস। আরও কি হবে? স্বর্ণলঙ্কা, ব্যাসবাক্য কী হবে? স্বর্ণ নির্মিত লঙ্কা। আরও উদাহরণ আছে জীববিদ্যা, জীব বিষয়ক বিদ্যা, জীববিদ্যা, পলান্ন, পল মিশ্রিত অন্ন। ঠিক আছে, এইভাবে অনেক উদাহরণ আছে যেগুলো মধ্যপদী কর্মধারয় সমাসের উদাহরণ। তো আজকে সমাসের দ্বিতীয় পাঠ এখানেই সমাপ্ত করছি। পরবর্তীকালে আবার সমাসের তৃতীয় পাঠ আরম্ভ করা হবে। সমাজ যেহেতু একটা বিশাল বড় বা বেশ বৃহত্তর ব্যাকরণের অংশ, তাই এটা একদিনে বা দুদিনে শেষ করা যাবে না। এর অনেক ভাগ আছে এবং ভাগেরও অনেক ভাগ আছে, তাই এখানেই দ্বিতীয় পর্ব সমাপ্ত করা হলো। আসসালামু আলাইকুম।